20 তারিখে ওই আমার চাচা শহীদ রফিক, তো উনি ওনার এক ভগ্নিপতি ছিল, ওনার আলু বাজারে ব্যবসা ছিল, ওইখানে গেছিল। তো উনি ভগ্নিপতি আবার ওনাকে সতর্ক করছে যে কালকে মিছিল মিটিং আছে, ওদিকে যায়ও না ই করো। কিন্তু উনি বলছে, কিন্তু ওনার কথা তার শুনে না, তারা মিছিলে করছে, মিছিল মিটিং করে ওইখানে। তারপরে ঢাকা মেডিকেলে যে জরুরি বিভাগ আছে, জরুরি বিভাগের সামনে ওনার অবস্থান ছিল, এবং ওটা তো 44 ধারা ছিল। পরে ওইখানে যখন প্রথম গুলিটা করে ওনার কপালের মধ্যে লাগার পর উনি রাস্তায় লুটে পড়ে মাথা মগজটা বেরিয়ে যায়। পরে ওনাকে ওইখান থেকে ধরে হাসপাতালে নিয়ে যায়, ওখানেই মারা যায়। পরে হাসপাতালে মর্গে রাখার পরে তারপরে আস্তে আস্তে এটা তো ঘটছে 3টা সাড়ে 3টার দিকে। পরে রাত 8টা 9টার দিকে আমার ওই ফুপা হয়, ওনার যে ভগ্নিপতি, উনি যখন খবর পেয়ে তখন উনি গেছে। পরে মেডিকেলে যায়, ওই যে মেডিকেলে লাস্ট মর্গের ভিতরে রেখে তালা মেরে থিয়ে দিছে, ওটা ঢুকতেও দেয় না। পরে এরা জানলা দিয়ে উকি দিয়ে আর কি একজন আরেকজনের ঘাড়ের উপরে উঠে তারপরে ওটা লাশটা দেখছে যে হ্যাঁ, রফিকই মারা গেছে। পরের দিন হয়তো 22শে ফেব্রুয়ারি দৈনিক আজাদে ওইটা আছে যে তখন আর কি ওইভাবেই হয়েছে যে ওই কমার্শিয়াল আর্ট প্রেসের মালিকের ছেলে উনি মারা গেছে। কিন্তু উনি ওই জগন্নাথ, তখন তো জগন্নাথে উনি ছাত্র ছিলেন, জগন্নাথ কলেজে পড়ালেখা করতো, আর ওই আমাদের যে প্রেস ছিল, প্রেসে দেখাশোনা করতো। আর ওই সময় আমার দাদা আসছিল ওনাকে রেখে বাড়িতে, গ্রামের বাড়িতে। তো উনি হলো ওই বিয়ে, ওনার তখন বিয়ে শাদী ঠিক করার জন্য আর কি, পাঞ্চিনি করার জন্য আসছিল আর কি। পরে আমার ওই ফুপা দাদারে জানানোর জন্য করছে, টেলিগ্রাম করতে গেছে গুলিস্তানে। ওখান থেকে এসে দেখে লাশ নাই। এই পর্যায়ে লাশ পাকিস্তানি সেনারা লাশ লয়ে চলে গেছে, পুলিশরা। পরে ওইটা নিয়ে ওই আজিমপুরে ওরা কবর দিছে, কিন্তু আমরা আজ পর্যন্ত এই কবরটা শনাক্ত করতে পারিনি। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি থাকবে যেন শহীদ রফিকের কবরটা যেন শনাক্ত করে ওটাকে পাকাভাবে, স্থায়ীভাবে বন্দোবস্ত করার জন্য আমরা দাবি জানাচ্ছি। ওই পাকিস্তান আমলেও এই বাংলাদেশ আমলেও কোনো সরকারই এই পর্যন্ত কোনোভাবে, আমরা অনেক চেষ্টা করছি এই কবরটা করে, আমাদেরকে এখানে যান ওইখানে যান এরকম ঘোরাঘুরি করে এই পর্যায়ে করছে।